আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন আনোয়ার সিমেন্ট নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় হচ্ছে কোচিং বাণিজ্য। বিশেষ করে আপনারা জানেন যে সরকারি বেসরকারি স্কুল কলেজের শিক্ষকরা সরকারি নীতিমালার বাইরে গিয়ে কোচিং বাণিজ্য করতে পারবেন না। দেশের উচ্চ আদালত এ রায় দিয়েছেন আজ, এবং একই সঙ্গে শিক্ষা ব্যবস্থায় কোচিং বন্ধে তৈরি করা সরকারের নীতিমালা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আমরা সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। বিশেষ করে এই শিক্ষা ব্যবস্থায় কোচিং বন্ধ বা যে বন্ধে তৈরি করা যে নীতিমালা, এই নীতিমালা কতটুকু বাস্তবায়িত হবে, বা এই কোচিং বাণিজ্যের যেই অবস্থা সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এবং এর সঙ্গে যে দুদকের যে তদন্ত সেই বিষয়গুলো আসলে আসবে। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজ যারা উপস্থিত আছেন, চলুন আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। প্রথমে আমার হাতের ডান দিক থেকে রয়েছেন অভিভাবক, কলামিস্ট এবং অনলাইন অ্যাক্টিভিস্ট লীনা পারভিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন কোচিং সেন্টার মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ শ্যাডো এডুকেশন বাংলাদেশের মুখপাত্র ও যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান সোহাগ, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক সৈয়দা তাহমিনা আক্তার। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। মূলত আমি একটু লীনা পারভিন আপনাকে দিয়েই আসলে শুরু করব, তবে তার আগে আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে যে বিষয়টি হয়েছে, অর্থাৎ এই সরকারি বেসরকারি স্কুল কলেজের শিক্ষকরা কোচিং বাণিজ্য করতে পারবেন না, এ নিয়ে যে হাইকোর্ট রায় দিয়েছে। মূলত 2012 সালের যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা, সেই নীতিমালা এখন থেকে আবার সেটি সচল হবে এবং সে অনুযায়ী চলবে। এ নিয়ে আমাদের সহকর্মী জাবেদ আক্তার একটি রিপোর্ট করেছেন, রিপোর্টটি দেখে এসে তারপর আমরা আলোচনায় আসছি। কোচিং বাণিজ্যের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের প্রতিবেদনের উপর ভিত্তি করে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সেজন্য সরকার গত বছর তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেন। এসব নোটিশ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা 2012 এর বৈধতা চ্যালেঞ্জ করে শিক্ষকরা হাইকোর্টে রিট আবেদন করেন। দুদক কোচিং বাণিজ্যের উপর গুরুত্ব দিয়ে একটা অনুসন্ধানী দল করে। ঢাকা শহরের বিভিন্ন সরকারি বেসরকারি স্কুলে অনুসন্ধান করে এর সত্যতা পাওয়া যায় কোচিং বাণিজ্য হচ্ছে। গত বছরের 28 ফেব্রুয়ারি ওই নোটিশের কার্যকারিতা 4 মাসের জন্য স্থগিত করার পাশাপাশি রুল জারি করেন আদালত। পরে ওই আদেশের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। সেই আপিলের শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে এই রুলের নিষ্পত্তি করতে নির্দেশ দেন আপিল বিভাগ। সেই রুলের শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালা বৈধ বলে রায় দিয়েছেন। নীতিমালাটা বৈধ ঘোষণা হয়েছে। ওর মধ্যে 3টি ক্যাটাগরি আছে, একটা হচ্ছে এমপিওভুক্ত স্কুল এবং কলেজ, একটা হচ্ছে যে নন এমপিওভুক্ত স্কুল অ্যান্ড কলেজ, আরেকটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ। যেহেতু এই নীতিমালাটা সাস্টেন করলো, সুতরাং অবশ্যই কোচিং বাণিজ্য ঢালাওভাবে যেটা হচ্ছিল সেটা নিষিদ্ধ হলো। সব ধরনের কোচিং এটা দিয়ে বন্ধ হয়ে গেছে। আজকে রায়ের মোদ্দা কথা হলো 166 দণ্ডবিধি 166 ধারা অনুযায়ী পাবলিক স্কুলে দুদকের ক্ষমতা আছে অনুসন্ধান তদন্ত করার, বাট বেসরকারি স্কুলে নাই। তবে এই রায় ঘোষণার সময় আদালত দুদকের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। আদালত বলেন, প্রাইমারি স্কুলের কোন শিক্ষক সময় মতো স্কুলে গেলেন না সেটা না দেখে ব্যাংক, কাস্টমস অফিস ও ভূমি অফিসের কোটি কোটি টাকার দুর্নীতির দিকে নজর দিতে হবে দুদককে। এর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ অপরাধ বা দুর্নীতি আছে, যেমন কাস্টমস, পোর্ট, ল্যান্ড, ওসব জায়গায় সেগুলি অনেক বেশি গুরুত্ব দিতে হবে। যেমন ব্যাংকিং সেক্টর হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে, দুদক শুড বি মোর কশাস। আদালত থেকে বৈধতা পাওয়া কোচিং বিষয়ে সরকারের নীতিমালায় বলা আছে, কোনো শিক্ষক তার নিজ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীকে কোচিং করাতে পারবেন না, তবে প্রতিষ্ঠান প্রধানের অনুমতি নিয়ে সর্বোচ্চ 10 জনের ব্যাচে শিক্ষার্থী পড়াতে পারবেন শিক্ষকরা। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা। আমরা সহকর্মী জাবেদ আক্তারের রিপোর্টটি দেখছিলাম। বিশেষ করে আজকের যেই উচ্চ আদালতের যে রায় সে বিষয়ে লীনা পারভিনকে দিয়ে একটু শুরু করি। আপনি কি মনে করেন, একদম স্পষ্টভাবে আসলে জানতে চাই যে এই যে আজকে আদালত যে রায় দিলেন যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের যে কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা তা বৈধ বলে এখন ঘোষণা করা হয়েছে, এই বিষয়টির ফলে কি এখন কোচিং বাণিজ্য বন্ধ হবে, বা কতটুকু আশাবাদী, বা সার্বিকভাবে কেমন পরিস্থিতি দেখছেন আপনি? ধন্যবাদ। বেসিক্যালি আমাদের এখনকার যে শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষাক্ষেত্রে যেই সিস্টেমে পরীক্ষা বলেন, যে সিস্টেমে পড়াশোনা বলেন, সেই জায়গাটা যে চলছে, সেইখানে কোচিং বাণিজ্য একটা বড় ফ্যাক্টর। কোচিংগুলো কেন তৈরি হচ্ছে, কোচিং
সেন্টারগুলো কেন সৃষ্টি হচ্ছে এবং এর প্রয়োজনীয়তা সমাজে আছে কি নাই সেইটা বিশ্লেষণ করাটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু আমি একজন ধরেন অভিভাবক হিসেবে অথবা আমি যখন লেখালেখি করি, কারণ শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজের একটা বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে কিন্তু রিসেন্ট সময়গুলোতে, তাহলে সেই ক্ষেত্রে আমি একজন অভিভাবক হিসেবে কখনোই চাইবো না যে আমার সন্তান শুধুমাত্র কোচিং নির্ভর পড়াশোনার উপর নির্ভরশীল হয়ে যাক। কারণ আমি প্রাথমিকভাবে চাইবো আমার সন্তান যে স্কুলে পড়ে সেই স্কুলে যেন তার যে শিক্ষাদান পদ্ধতি এবং যে পাঠ্যসূচি থাকে সেই জায়গাগুলো তারা কভার করতে পারবে। এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে যে স্কুলের শিক্ষকরা যেভাবে পড়াবেন সেই জায়গায় যে আন্তরিকতা, যে দায়িত্বশীলতা এবং যেই একান্ততা বিষয়টি থাকবে সেই জায়গাটা আমি কিন্তু কোচিং সেন্টারের টিচারদের মধ্যে আমি পাবো না। আরেকটা জিনিস হচ্ছে এখানে অর্থনৈতিক একটা জায়গা কিন্তু দেখতে হবে, কারণ আমরা অভিভাবকরা স্কুলে ইনভেস্ট করছি কিন্তু আমার সন্তানের পড়াশোনার পিছনে, তাহলে এই স্কুলে আমি টাকা পয়সা ইনভেস্ট করছি, আবার স্কুলের যেই পড়াশোনাটা করানোর কথা সেই জায়গাটা পূরণ করার জন্য আমাকে স্কুলের বাইরে আবার আমার সন্তানকে পাঠাতে হচ্ছে, সেখানে কিন্তু আমার আরেক ধরনের অভিভাবক হিসেবে ইনভেস্টমেন্টের একটা জায়গা আছে। সুতরাং অভিভাবকরা কিন্তু এই মুহূর্তে নানামুখী এক ধরনের ইয়ের মধ্যে আছে। আবার আরেকটা জিনিস দেখেন, একজন সন্তান সকালবেলা ঘুম থেকে উঠে 7টার মধ্যে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে, তার স্কুল থেকে আসতে আসতে 2টা-3টা বেজে যাচ্ছে, তারপরে এসেই কোনো রকমের নাকে মুখে খেয়ে সেই সন্তান আবার ছুটছে কোচিং সেন্টারের দিকে, সেইখান থেকে আবার সন্ধ্যার দিকে আসছে, এসে আবার তাকে বাসায় পড়তে বসতে হচ্ছে কারণ পরের দিনের স্কুলের কাজ তাকে রেডি করতে হবে। তাহলে এই যে একটা সন্তান, আমার যে একজন ছাত্র বা ছাত্রী, সে যে একটা কন্টিনিউয়াস প্রেশারের মধ্যে থাকছে, তাহলে তার সেই মানসিক বিকাশটাই বা কিভাবে হচ্ছে, শারীরিক বিকাশের জায়গাটাই বা কোথায়? তাহলে আমি বলবো যে আজকে যে নীতিমালাটিকে হাইকোর্ট বলেছে বৈধ বলে ঘোষণা করেছে, এই জায়গাটাতে আমি যতটুকু জানি 2012 সালে যে নীতিমালাটা ঘোষণা হয়েছিল সেটা আসলে খুব বেশি গঠনমূলকভাবে, অথবা আমি যদি বলি যে একটা খুব প্ল্যান্ড ওয়াইজ আসলে কোনো কিছু দেয়া হয়নি। একটা সময়ের প্রয়োজনে জিনিসটা করা হয়েছিল, কিন্তু কোচিং সেন্টার কারা করতে পারবে, কে কিভাবে পারমিশন নিতে পারবে, পারমিশন নিতে গেলে কি কি ক্রাইটেরিয়া লাগবে, এবং কোন কোচিং সেন্টার কতটুক পর্যন্ত বাণিজ্য করতে পারবে, কতটুক পর্যন্ত ছাত্র ভর্তি করতে পারবে, নানামুখী দিক কিন্তু আছে। সেই জায়গাগুলি কিন্তু সবকিছু এখানে কভার করেছে বলে আমার জানা নেই আর কি। তাহলে আমি যে আজকে যে হাইকোর্ট বৈধতা দিয়েছে, আমি সেটাকে কখনোই মনে করি না যে নেতিবাচক, এটা অবশ্যই ইতিবাচক একটা পদক্ষেপ, কিন্তু তার পাশাপাশি আমি একজন সচেতন অভিভাবক এবং একজন সচেতন বাংলাদেশি নাগরিক হিসেবে যেটা চাইবো, আমাদের শিক্ষা ব্যবস্থার কোথায় গলদ আছে, স্কুলিংয়ের কোন জায়গাটাতে প্রবলেম আছে, সেই জায়গাগুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে। তাছাড়া এর পাশাপাশি কোচিং সেন্টারগুলো যে ব্যাঙের ছাতার মতো গজাচ্ছে, সেইটা কিছুটা কিন্তু বেকারত্ব মোচনের অল্টারনেটিভ, আমি যদি বলি যে ইনকাম সোর্স হিসেবেও কিন্তু কিছু কিছু কোচিং সেন্টারের সৃষ্টি হচ্ছে। তাহলে আমি বলবো যে আমাদের গোটা সিস্টেম নিয়ে কাজ করতে হবে। শুধুমাত্র হাইকোর্ট বৈধতা দান করলেই আমাদের সমস্যাটা সমাধান হবে বলে আমি আসলে খুব কনফিডেন্স পাচ্ছি না। আবারও আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে সংযুক্ত আছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আমরা একটু অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনার কাছে বেশ কয়েকটি বিষয় একটু জানতে চাই। বিশেষ করে আজকের মাননীয় আদালতের এই রায় বা বৈধ ঘোষণা করার পর, বিশেষ করে এই যে কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা 2012 বৈধ ঘোষণা করার পর থেকে, তাহলে এখন আসলে বিষয়টি কি দাঁড়ালো, যে এখন থেকে কি সরকারি কোনো শিক্ষক কোনো কোচিং করাতে পারবেন না, অথবা বেসরকারি শিক্ষকরা তো আসলে তা আপনাদের নজরদারি অর্থাৎ দুদকের নজরদারির বাইরে থাকবে, যেমনটি আপনি আজকেও বলেছেন। এই বিষয়টি একটু স্পষ্ট করে একটু আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। এখানে দুটো পার্ট, দুটো রিট পিটিশনগুলো দুটো পার্ট। একটা পার্ট হলো সরকারি নীতিমালা 2012 বৈধ কিনা, আরেকটা হলো দুর্নীতি দমন কমিশনের এখতিয়ার নেওয়া। দুর্নীতি দমন কমিশন এই যে কোচিং এর উপর যে অনুসন্ধান করে একটা রিপোর্ট দিয়েছে, এটা দুর্নীতি দমন কমিশনের এখতিয়ার আছে কিনা। নীতিমালা বৈধ ঘোষণা করাতে নীতিমালাতে যে শর্তাবলী আছে তার বাইরে কোচিং করার কোনো আর সুযোগ নেই। এবং আপনি নীতিমালাটা কি, কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা, কোচিং টোটালি স্টপ, 2012 যে নীতিমালা সেটা বৈধ হওয়াতে কোচিং বাণিজ্য বন্ধ হয়ে গেল।
এই বন্ধের যে শর্তাবলী নিয়মাবলী সেটা আপনাকে এখন মানতেই হবে। আপনি কোচিং এই আইনে নীতিমালার বাইরে আর কিছু করতে পারবেন না। ওই যে ভদ্রমহিলা বলছিলেন যে কোন কোন জায়গায় কোচিং হবে, সেটা তো আসলে বিষয়টা না। এটা কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা, কাজেই কোচিং টোটালি স্টপ। আর দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে আদালত যেটা বলেছে যে দুর্নীতি দমন কমিশন এই অনুসন্ধান বা তদন্ত করতে পারে কিনা, যেহেতু এখানে দুটো অংশ, একটা অংশ হলো সরকারি স্কুল আর একটা হলো বেসরকারি স্কুল। সরকারি স্কুলের যারা শিক্ষক তারা অ্যাডমিটেডলি পাবলিক সার্ভেন্ট, এবং পাবলিক সার্ভেন্টের অফেন্স দেখার জন্য একটা প্রভিশন আছে সেকশন 166 অফ দি পেনাল কোড। এটা দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত অপরাধ। যেহেতু এটা তফসিলভুক্ত অপরাধ, আদালত বলেছে দুর্নীতি দমন কমিশন রাইটলি ইনকোয়ারি করে এই রিপোর্টটা দিয়েছে এবং তার এখতিয়ার আছে। আর যেহেতু বেসরকারি স্কুল ওরা পাবলিক সার্ভেন্ট না, সেহেতু 166 তাদের আওতায় আসে না। সেই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের প্রায় বেসরকারি শিক্ষক এর ক্ষেত্রে এটা অবৈধ। বাট সেটা দেখার জন্য আদালত একটা গাইডলাইন দিয়েছে। যেমন বেসরকারি স্কুলগুলা, যেমন ভিকারুন্নেসা নুনের স্কুল, ওখানের একজন ছিলেন ফারজানা খাতুন ডক্টর, উনি একটা রিট করেছিলেন। ওনার অংশটা থেকে হাইকোর্ট ডিভিশন বলেছেন ওনার অনুসন্ধানটা অবৈধ, কিন্তু তাদের যে গভর্নিং বডি আছে সেটা ট্যাক্স মানে আপনার যে অর্ডিন্যান্স আছে, নীতিমালা আছে, তারও আওতায় হবে এবং গভর্নিং বডির মাধ্যমে হতে হবে। কাজেই আপনি সরকারি হন বেসরকারি হোক, বন্ধ নীতিমালার মধ্যে আপনি চলে আসছেন, কাজে আপনার কোচিং বন্ধ। জি, একটা বিষয় আমি একটু জানতে চাই, সেটি হচ্ছে যে সরকারি শিক্ষকদের কথা আমরা বুঝলাম, বেসরকারি শিক্ষকদের বিষয় আমরা বুঝলাম, কিন্তু যারা কোনো স্কুল কলেজের সঙ্গে সম্পৃক্ত নয়, আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন, আপনি নিশ্চয়ই জানেন যে উদ্ভাস কোচিং সেন্টারের তিনি আমরা যদি বলি মালিক, তিনি রয়েছেন, এবং আমরা যতদূর জানি যে তিনি এবং তার কোচিং সেন্টারে যারা পড়ান তারা কোনো স্কুল বা কলেজের সঙ্গে সম্পর্কিত নন এবং সেখানে কোনো শিক্ষক হিসেবে নেই। তাদের ব্যাপারে বা তারা কোচিং করাতে পারবেন কিনা সে ব্যাপারে কি কোনো নির্দেশনা রয়েছে? নির্দেশনার প্রয়োজন নাই। কোচিং বন্ধ নীতিমালার একটা সংজ্ঞাতে কোচিং বাণিজ্যের সংজ্ঞা দেয়া হয়েছে। সেই সংজ্ঞাতে বলা হয়েছে বিভিন্ন জাতীয় দৈনিক স্থানীয় পত্রিকার বিজ্ঞপ্তি, পোস্টার, লিফলেট, ফেস্টুন, ব্যানার, দেয়াল লিখন বা অন্য কোনো প্রচারণার মাধ্যমে মুনাফা অর্জনের লক্ষ্যে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে কোচিং কার্যক্রম পরিচালনা করাকে বোঝাবে। কাজে কোচিং বাণিজ্যের ডেফিনেশনটা এখানে দেয়া আছে। আর আপনি যেই ভদ্রলোকের কথা বললেন ওনার অর্গানাইজেশনে এর মধ্যে চলে আসবে, কাজে উনিও পারবে না। আচ্ছা, আরেকটা বিষয়, একদম শেষ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে যে আজকে মাননীয় আদালত বলেছেন দুদককে যে কাস্টমস, কোর্ট, ল্যান্ড এবং হাজার হাজার কোটি টাকার দুর্নীতির দিকে আসলে বেশি করে নজর দিতে হবে এবং সেটা বিশেষ করে ভূমি অফিস এবং কাস্টমস অফিস সেগুলোই বেশি করে প্রায়োরিটি দিতে হবে দুদককে। এই প্রাথমিক স্কুলের শিক্ষক ঠিকমতো বা সময় মতো স্কুলে হাজিরা দিচ্ছেন কিনা সেই বিষয়ের চেয়ে। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আদালত একটা অবজারভেশন দিয়েছেন যে আমাদের দেশে যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, ফিনান্সিয়াল ক্রাইমগুলো হচ্ছে, মানি লন্ডারিং হচ্ছে, এই ক্ষেত্রে দুদককে আরো বেশি তৎপর হতে হবে। তবে কোচিং বাণিজ্যের যেই গুরুত্বটা সেটা কোনো অংশে কম নয়। তবে এই ছাড়াও যে ভূমি অফিস, কাস্টমস আপনি যেগুলি বললেন সেগুলোর প্রতি গুরুত্ব অনেক বেশি দিতে হবে। আপনি রাইটলি বলেছেন এবং আদালত এটা যথার্থই বলেছে। আচ্ছা, একেবারে শেষ প্রশ্ন একটু জানতে চাই, সেটি হচ্ছে যে এই কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা 2012 বৈধ ঘোষণা করা হলো, এখন এই নীতিমালার আলোকে কেউ যদি কোনো শিক্ষক যদি সরকারি স্কুলের কোনো শিক্ষক যদি কোচিং করান, তাহলে সেই বিষয়ে পদক্ষেপ কারা নিবে বা এর পরবর্তী পদক্ষেপ কি হবে? দুদকের পক্ষ থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা? দুর্নীতি দমন কমিশন তার অনুসন্ধান করে রিপোর্টটি সরকারের কাছে সুপারিশ আকারে পেশ করা হয়েছে এবং নীতিমালা 13 ধারাতে ওখানে শাস্তির বিধান আছে। শাস্তির দুটো বিধান ক আর খ। কতে বলা আছে যদি করে তার এমপিও ক্যান্সেল হবে, এমপিও বাতিল হবে, বেতন ভাতা দিয়ে স্থগিত থাকবে, বার্ষিক বেতন বৃদ্ধি স্থগিত এবং অন্যান্য থাকবে পানিশমেন্ট। এবং এছাড়াও আছে অন্যান্য সাময়িক বরখাস্ত, তারপরে চূড়ান্ত বরখাস্ত, এই ধরনের বিভিন্ন আছে। তবে শাস্তির পরিমাণটা খুবই কম। এই ধরনের অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিতে পারবে। তবে এটার মিনিস্ট্রি হলো আপনার শিক্ষা মন্ত্রণালয় এবং তার অধীনে শিক্ষা অধিদপ্তর, তারা যথাযথ কর্তৃপক্ষ। তবে তারা যদি দুর্নীতি দমন কমিশনকে কোনো ম্যাটার রেফার করে অ্যাজ এ পাবলিক গভর্নমেন্ট স্কুল, পাবলিক স্কুলের
কোনো যদি অফেন্সের জন্য যদি কিছু তারা তাদের মিসকন্ডাক্টের এলিগেশন নিয়ে এসে যদি দুদককে বলে, অবশ্যই দুদক তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিবে। তবে এটা বেসিক্যালি ডিপেন্ড করছে শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপর। জি, অ্যাডভোকেট খুরশিদ আলম, আমাদের সঙ্গে লীনা পারভিন রয়েছেন, যিনি একজন অভিভাবক, কলামিস্ট এবং অনলাইন অ্যাক্টিভিস্ট। তিনি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চান। লীনা পারভিন। স্যার, আমার একটা ছোট একটা ইস্যু জানার ছিল, সেটা হচ্ছে যে মানে আমরা সবাই জানি আমাদের শুধুমাত্র কিন্তু পাবলিক স্কুলগুলোই না, প্রাইভেট স্কুলের সংখ্যা অনেক বেশি। তার পাশাপাশি ইংরেজি মিডিয়াম স্কুল কিন্তু প্রচুর আছে, যেখানেও কিন্তু কোচিং প্রচলন আছে, কোচিং কালচারটা প্রচলন আছে। তাহলে ইংরেজি মিডিয়াম স্কুলগুলো কিন্তু আমাদের শিক্ষা অধিদপ্তরের আন্ডারে সরাসরি কন্ট্রোলড না। শুধু মানে এই ধরনের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে যারা কোচিং করছে, এবং এর বাইরে ভর্তি পরীক্ষার কিছু কোচিং সিস্টেম কিন্তু আছে, ওই জায়গাগুলো তো শিক্ষা অধিদপ্তর বা মন্ত্রণালয়ের আন্ডারে না, যেগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং বা মেডিকেল ভর্তি কোচিং হচ্ছে। তাহলে সেই জায়গাগুলো কারা মনিটর করবে বা কিভাবে নিয়ন্ত্রণ হবে, এরকম কি কোনো নির্দেশনা আমাদের এই নীতিমালার কাছে আছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আজকে যে রায়টি দিয়েছে, এই রায়টি শুধু যে বাংলা মিডিয়ামের জন্য অ্যাপ্লিকেবল তা না, এটা বাংলাদেশের স্কুল, কলেজ, মেবি ইংলিশ অর মেবি বাংলা, সবার জন্য অ্যাপ্লিকেবল হবে। বাট নীতিমালার সঙ্গে আপনাকে রায়টি মিলিয়ে পড়তে হবে। যেখানে নীতিমালাতে গ্যাপ আছে সেখানে রায়টাকে আপনার গাইডলাইন হিসেবে ধরতে হবে। কাজে এটা সবার জন্য অ্যাপ্লিকেবল হবে। ইংলিশ মিডিয়াম স্কুলের ক্ষেত্রে তো একটা গভর্নিং বডি আছে এটা, এবং গভর্নিং বডির উপর হাইকোর্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ অবজারভেশন দিয়েছেন। সেই অবজারভেশনের আলোকে ইংলিশ মিডিয়াম স্কুলে যেখানে গভর্নিং বডি আছে এবং তাদের নিজস্ব ফরেন স্কুলস একটা আইন আছে, ওই আওতায় চলবে। মানে এটার আজকে রায় মানে এটা না শুধু এটা বাংলা মিডিয়ামের স্কুলের জন্য অ্যাপ্লিকেবল, ইংলিশ মিডিয়ামের জন্য না, এটা সব ধরনের স্কুলের জন্য অ্যাপ্লিকেবল। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা আছি আনোয়ার সিমের নিউজ আওয়ার এক্সট্রা। একটা বিরতিতে যাব, বিরতির পর আমরা এই বিষয়ে জানবো। বিশেষ করে উদ্ভাস কোচিং সেন্টারের মালিক আমাদের সঙ্গে রয়েছেন এবং রয়েছেন সৈয়দা তাহমিনা আক্তার এবং লীনা পারভিন। আপনাদের কাছে বিভিন্ন বিষয় নিয়ে ফিরবো। একটা ছোট বিরতির পর প্রিয় দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আজকের আনোয়ার সিমেট নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। আজকে আমাদের বিষয় হচ্ছে কোচিং বাণিজ্য। এ পর্যায়ে একটু যেতে চাই মাহমুদুল হাসান সোহাগ আপনার কাছে। বিরতির আগে আমরা দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলমের কাছে আজকের যেই মাননীয় আদালতের, উচ্চ আদালতের যে রায়ের এবং পর্যবেক্ষণ এবং কোচিং বাণিজ্য, শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা 2012 যে বৈধ ঘোষণা, সে বিষয়ে জানছিলাম। একটি বিষয়, এই যে নীতিমালায় কিন্তু বলা আছে এবং অ্যাডভোকেট খুরশিদ আলম খান যেমনটা বলছিলেন যে জাতীয় দৈনিক, স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি, পোস্টার, লিফলেট, ফেস্টুন, ব্যানার অথবা অন্য কোনো প্রচারণার মাধ্যমে মুনাফা অর্জনের লক্ষ্যে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে কোচিং কার্যক্রম পরিচালনা করাকে আসলে কোচিং বাণিজ্য যেটা বোঝাবে এখন। এবং তিনিও বলছিলেন যে তাহলে এখন তো এই সব ধরনের প্রচারণা যে সব বন্ধ হয়ে গেল এবং কোচিংও তো বন্ধ হয়ে গেল নাকি? কি জানি, এটা নিয়ে আসলে একটু কনফিউশন আছে। কারণ হচ্ছে যে আপনি নীতিমালার যদি সাবজেক্ট লাইন দেখেন, ওখানে হচ্ছে শিক্ষকদের কোচিং বাণিজ্য। তার মানে আর ভিতরে যে ক্লজগুলো আছে সেখানেও যেটা আছে যে শিক্ষক কথাটাই উল্লেখ আছে। তো ওখানে একটু অ্যাম্বিগুইটি ডেফিনেটলি আছে। কারণ হচ্ছে অ্যাম্বিগুইটির জায়গাটা আমি যেমন বলি, আপনার এখানে শাস্তি হিসেবে কি লেখা আছে? শাস্তি হিসেবে লেখা আছে এমপিও বাতিল হবে বা ইনক্রিমেন্ট হবে না, এই জাতীয়। তো তাহলে আমি তো এমপিওভুক্ত কেউ না, আমার কোনো ইনক্রিমেন্টও হয় না, আমি সরকার থেকে কিছুই পাই না, তাহলে আমার শাস্তিটা কি? এবং ওখানে যেহেতু এটা আপনি বললেন সংজ্ঞা, আর আপনি যখন ক্লজগুলোতে যাবেন তখন কিন্তু, এবং সাবজেক্ট লাইনে যখন যাবেন, ওখানে লেখা আছে শিক্ষকদের কোচিং বাণিজ্য। সো এই জন্য আমিও নিজেও কনফিউজ যে মানে আমার আন্ডারস্ট্যান্ডিং ওয়াইজ হচ্ছে যে আমরা এইটার আন্ডারে পড়ি না যারা আমরা ফ্রিল্যান্সার। সো আসলে আদালতের উনিও যেটা বলেছেন যে আদালতের পূর্ণাঙ্গ রায়টা পাওয়ার পর অ্যাকচুয়ালি কমেন্ট করা যাবে যে আমরা আসলে এটার আওতায় পড়ি না। কিন্তু মুনাফা অর্জনের লক্ষ্যে এই যে পত্রিকায় বিজ্ঞপ্তি, পোস্টার, লিফলেট, সেগুলো তো আসলে কোচিং বাণিজ্যর অধীনেই সেটি পড়ছে। এটা তো দেয়া আছে নীতিমালায়, এটা হচ্ছে সংজ্ঞায় দেওয়া আছে। কিন্তু এই জাতীয় কোনো কিছু করা যাবে না, কারা করতে পারবে না, আমার সেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে
টিচাররা করতে পারবেন না, যে ওনারা যদি জাস্ট ব্যাচে ব্যাচে পড়ান প্রচারণা ছাড়া সেটাও না, অথবা ওনারা যদি প্রচারণা করে চালান সেটাও না। কিন্তু অ্যাডভোকেট খুরশিদ আলম খানকে যখন জিজ্ঞেস করলাম তখন কিন্তু তিনি বলেছেন যে সব ধরনের কোচিং এই আসলে সেটা যদি হয়, সেটা হচ্ছে উনি এর আগেও আরেকটা টক শো কিছুক্ষণ আগে হয়েছে, ওখানে উনি বলেছেন যেটা এখানেও যেটা বললেন, যে বাকি যে কনফিউশন আছে সেটা আদালতের রায় থেকে পুরোপুরি বোঝা যাবে। যেহেতু আমরা পুরো রায়টা দেখি নাই, কাজে এটাও আমি বললাম যেটা আমি কনফিউজড যে এটা আসলে কাকে মিন করে। একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে জানতে চাই, স্কুল কলেজ আগে নাকি কোচিং আগে? ডেফিনেটলি স্কুল কলেজ আগে, এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই। কারণ স্কুল কলেজ কি ইফেক্টিভ হতেই হবে, এটা নিয়ে কোনো আর্গুমেন্ট নাই। কারণ স্কুল কলেজ ইভেন শুধু পড়ালেখার জন্য স্কুল কলেজ না, স্কুল কলেজ হচ্ছে একটা বাচ্চাকে সামগ্রিকভাবে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, যার মধ্যে তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, মানসিক বিকাশ সব কিছু। ফলে কোচিংকে কোনোভাবেই কিন্তু আমরা বলবো না যে এটা স্কুল কলেজের বিকল্প, এটা কখনোই না, কোনো দেশেই না। এটা সবসময় হচ্ছে একটা সাপ্লিমেন্টারি জিনিস। স্কুলকে তো ইফেক্টিভ হতেই হবে, সেখানে যা গ্যাপ আছে সেটা আমাদের পূরণ করতে হবে, আরও ভালো আরও ডেডিকেটেড টিচারদেরকে ওখানে নিয়ে আসতে হবে। বাট এর বাইরে যখন একটা বাচ্চা হচ্ছে ক্লাসে 100 জন স্টুডেন্ট, সে বুঝে নাই, এক একজনের এক এক রকম আন্ডারস্ট্যান্ডিং, এখন তার একটা এক্সট্রা কেয়ার দরকার। ওই এক্সট্রা কেয়ারটুকু তো নর্মালি আমরা দিয়ে থাকি। অথবা যে ইভেন ক্লাসে বুঝেছে তার আরও ডেপথে যাওয়া দরকার, আরও অনুশীলনী করা দরকার, তখন সে একটা প্রতিষ্ঠানে যাচ্ছে। ফলে আমরা কিন্তু এই রোলটাই প্লে করছি না যেটা স্কুল কলেজের টোটাল দায়িত্ব, আমরা কিন্তু একটা পার্শিয়াল রোল প্লে করছি। আপনার কাছে আবারও আসবো, একটু সৈয়দা তাহমিনা আক্তার আপনার কাছে একটু আসতে চাই। সার্বিকভাবে এই যে একদিকে যে নীতিমালা এবং অন্যদিকে মাহমুদুল হাসান সোহাগ যে বিষয়টি বলছিলেন, এর আগে লীনা পারভীনও বলছিলেন একজন অভিভাবক হিসেবে বেশ কিছু সমস্যার কথা, অভিভাবকদেরকে আসলে যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের দেশে বাস্তবতার পরিপ্রেক্ষিতে, কিভাবে দেখছেন বিষয়গুলোকে? আমি আসলে এই যে কোচিং করাটাই আমার পছন্দ না। কেন পছন্দ না আমি বলছি, যে সরকারি স্কুলের টিচার হোক বা বেসরকারি স্কুলের টিচার হোক, তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ক্লাসরুমে ভালো করে পড়ানোর জন্য, সঠিক স্ট্র্যাটেজি ফলো করে। এখন তো লার্নিং আউটকাম বেসড কারিকুলাম আমাদের, শিক্ষক সেই লার্নিং আউটকাম বেসড কারিকুলামকে ফলো করে স্ট্র্যাটেজি ঠিক করে সেখানে উনি অ্যাক্টিভিটি বেসড টিচিং দেবেন। কিন্তু কোচিংয়ে এমন কি টিচিং দেন যে তার বাইরেও যারা দিচ্ছেন তার বাইরে আরও কিছু দিতে পারছেন? আমি মনে করি না। সেই একই বই কিন্তু আমরা পড়ছি, ক্লাসরুমেও পড়ছি, আবার কোচিংয়েও পড়ছি। একটু আগে ভাই বলছিলেন যে কোচিংয়ে এক্সট্রা কেয়ার নেওয়া হয়, ভালো করে যেন বুঝে পড়ে সে ব্যাপারে দায়িত্ব নিয়ে ওনারা পড়ান। তাহলে কি স্কুল শিক্ষকরা সেদিকে নজর দেন না? তাহলে এত খরচ কেন আমরা করছি শিক্ষকদের পিছনে? আমরা যদি কোচিংয়েই বাচ্চাদেরকে পাঠাচ্ছি, স্কুলের সময়ের আগে সকাল থেকে এরা কোচিং করে, স্কুল সময়টা পার করে, কোনো রকমে মা হয়তো একটু টিফিন দিয়ে দেয়, খেলে স্কুল করে, আবার পরে ছুটির পরে আবার কোচিংয়ে যায়। একটা বাচ্চা কতটুকু চাপ নিতে পারে? আমরা কিন্তু দেখি প্রায় সময় অভিভাবক এবং শিক্ষার্থীরাও যে বিষয়টি বলেন যে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত যদি গাইডলাইনটি দেওয়া হয় এবং সঠিকভাবে যদি পাঠদানটা করা হয়, তাহলে শিক্ষার্থীকে কোচিং করার প্রয়োজন হয় না, কোনোই প্রয়োজন হয় না। এমন কোনো কঠিন বিষয়বস্তু না সেগুলো শিক্ষকদের জন্য বোঝানো কষ্টকর। এবং আমাদের যেটা আমরা বলি যে শিক্ষকরা ক্লাসে এমনভাবে পাঠ দেবেন যে শিক্ষার্থীরা আগ্রহ নিয়ে স্কুলে আসবে। আবার এই বিষয়টিও তো দেখা যায় যে যেই শিক্ষকের কাছে যেই স্টুডেন্ট কোচিং করে তাকে মার্কস বেশি দেওয়া হয়, অন্য স্টুডেন্টদেরকে মার্কস দেওয়া হয় না। ঠিকই আছে, একটি বৈষম্যের ঘটনাও ঘটে। ঠিকই আছে, এই ঘটনাগুলোও ঘটছে এবং বাধ্য করা হচ্ছে, বাধ্য করা হচ্ছে গণহারে সবাইকে কোচিং এ নিয়ে আসা। তাহলে আমি একটি স্কুলের কথা বলি, এই যে নীতিমালা যে বৈধ ঘোষণা করা হলো আজ, এর পরিপ্রেক্ষিতে কি কোচিং অনেকটা বন্ধ করা সম্ভব হবে বলে মনে করছেন আপনি? আমি ঠিক জানি না যে একেবারেই বন্ধ করা সম্ভব হবে কেন। এটা লুকিয়ে করবে, যারা করার লুকিয়ে করবে, বাসায় গিয়ে পড়াবে, বা যারা ধনী শ্রেণীর আছে তারা বাসায় টিচার রাখবে। কিন্তু একজন শিক্ষক এই যে ব্যাচ বাই ব্যাচ তিনি পড়াচ্ছেন, তিনি স্কুলে তার শ্রমটা কিভাবে দিবেন? তার তো এনার্জি সেখানেই চলে যাচ্ছে, সেজন্য তিনি ক্লাসে ততটা মনোযোগী না। জি, আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন, আমরা একটু দর্শকের ফোনটি একটু নিয়ে আসতে চাই। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চিটাং থেকে মিল্টন বলছিলাম। জি জি, আজকে যে হাইকোর্ট থেকে যে রায়টা দিচ্ছে কোচিং বন্ধের যে রায়টা,
সেটা জন্য আমি মহামান্য শিক্ষা মন্ত্রণালয় এবং হাইকোর্ট যে রায় তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এই যে আমি কোচিং বাণিজ্য বন্ধের বিপক্ষ বলছি না, আবার পক্ষ বলছি না। আসলে কথাটা হচ্ছে যে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে যদি শিক্ষা ব্যবস্থাটাকে যদি একটু সহজ করে দেওয়া যায়, যেমন একটা ক্লাস 3 বাচ্চা আগে আজকে যে দুদকের অ্যাডভোকেট সাহেব আছেন এবং এখানে যারা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত যারা একটু সংক্ষেপে প্রশ্নটি রাখতে হবে, তারা তো মনে করেন যে ভবিষ্যৎ নিয়ে যেভাবে পড়ালেখা করে যে আজকে এই পর্যায়ে আসছেন, তারা তো এই ব্যবস্থা পড়ালেখা করে তো এই ব্যবস্থা আসেন নাই। তো সুতরাং ব্যবস্থাটাকে যদি একটু পড়ালেখার অধ্যায়টাকে যদি একটু সহজ করা হয়, যেমন একটা ক্লাস 3 বাচ্চা তাকে ডায়লগ লিখতে দেওয়া হচ্ছে, অ্যাপ্লিকেশন লিখতে দেওয়া হচ্ছে, আমরা বাচ্চাটুকু আসলে কতটুকু সে নিতে পারবে। আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি, অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা এই বিষয়ে আমাদের অতিথিদের মতামত জানবো, তার আগে একটা ছোট বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত আনোয়ার সিমেন্ট নিউজ আর এক্সট্রা। আজকে আমাদের বিষয় হচ্ছে কোচিং বাণিজ্য। একেবারে শেষ পর্যায়ে আছি, এই পর্যায়ে যাবো সৈয়দা তাহমিনা আক্তার আপনার কাছে। বিরতির আগে একজন দর্শক ফোন করেছিলেন এবং তিনি বলেছিলেন শিক্ষা ব্যবস্থাকে সহজ করা, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এবং কেউ কোনো অভিভাবকও বলছেন যে আসলে ভালো মানের স্কুল কম বলেই শিক্ষার্থীদেরকে বা সেই অভিভাবকদের তাদের সন্তানদেরকে বিভিন্ন কোচিং সেন্টার নিয়ে যেতে হয়। সার্বিকভাবে আপনার মূল্যায়ন কি এবং এখন কি করণীয়? আচ্ছা, দর্শক যে কথাটা বললেন যে শিক্ষা যে ব্যবস্থাটা সেটা একটু সহজ করলে ভালো হয়। উনি বললেন যে ক্লাস 3 বাচ্চাকে ডায়লগ লিখতে দেওয়া হচ্ছে, লেটার লিখতে দেওয়া হচ্ছে। এটা কি ইংলিশ ভার্সনের ইংলিশ মিডিয়াম স্কুল না বাংলা মিডিয়াম স্কুল? যদি বাংলা মিডিয়াম স্কুল হয় তাহলে তার কারিকুলামে কি এগুলো আছে, না তাকে এক্সট্রা সেগুলো করানো হচ্ছে? সেটা কিন্তু দেখার ব্যাপার। আমরা জানি এমন কিছু স্কুল আছে যারা বাইরের থেকে কমিশন নিয়ে তারা বিভিন্ন বই চালাচ্ছে সেখানে, এবং সেগুলো শিক্ষার্থীদের অনেককে পড়ানোও হয় না, স্কুলেও পড়ানো হয় না, কিন্তু বইগুলো তাদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে এবং স্কুল সেটার জন্য কমিশন গ্রহণ করছে। তো যেটা কারিকুলামে নাই সেটা তো দেখতে হবে। আপনি অভিভাবক হিসেবে আপনি দেখুন যে কারিকুলামে কি আছে, ক্লাস 3 কারিকুলামে কি আছে, ইংরেজি কারিকুলামে কি আছে, এইগুলো দেখে তারপরে আপনি স্কুলে প্রশ্ন করেন যে কেন আমার বাচ্চাকে এগুলো করানো হচ্ছে। আরেকটা জিনিস, যে ইংরেজিতে যদি ডায়লগ লিখতে দেওয়া হয়, আমি ইংরেজি ভাষা শেখাবো, আমি কিন্তু ডায়লগ লেখা দিতে পারি, কিন্তু 3 বাচ্চাকে কেন, আরো উপরের বাচ্চাকে দিতে পারি। আমি বরং ওকে ডায়লগ বলতে প্র্যাকটিস করাতে পারি। আমি একদম সুনির্দিষ্টভাবে জানতে চাই যে এই যে আজকে যেটি বলা হয়েছে যে এমপিও ভুক্তি এবং নন এমপিও ভুক্তি স্কুল ও কলেজ যারা শিক্ষক রয়েছেন তারা কোচিং করাতে পারবেন না, এবং এর সঙ্গে মাহমুদুল হাসান সোহাগের অধীনে যে সমস্ত বা তাদের মতো আসলে যেই কোচিং সেন্টারগুলো রয়েছে সে তাদের ব্যাপারে আসলে আপনার মতামত কি? আমার মতামত হলো যে ঠিকই আছে, কোচিং তো করাতেই পারে, অনেকে স্কুল শিক্ষকও করান, স্কুলের বাইরে ওনারাও আরেকভাবে কোচিং করাচ্ছেন, কিন্তু স্কুল শিক্ষকরা যেভাবে প্রশিক্ষিত, ওনারা যাদেরকে দিয়ে কোচিং সেন্টারগুলো চালাচ্ছেন সেই কোচিং সেন্টারের শিক্ষকরা কি প্রশিক্ষিত? তারা কিভাবে কোন স্ট্র্যাটেজিতে কোচিং সেন্টারগুলোতে পড়াচ্ছেন যে শিক্ষার্থীরা স্কুলের বাইরে ওইখানে গিয়ে তারা আরও বেশি ভালো করে শিখে যাচ্ছে? আমি আরেকটা কথা বলি যে আমার স্কুল শিক্ষককে যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এই শিক্ষা ব্যবস্থাকে আরও সহজ করে আমাদের কারিকুলাম কিন্তু খুব রিচ, এটা আমি জোর দাবি করে বলতে পারি, কিন্তু শিক্ষকদের যেভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদেরকে যে সময় কি আন্তর্জাতিক মানের, আমি মনে করি আন্তর্জাতিক মানের, কারণ যখন কারিকুলাম তৈরি হয় তখন কিন্তু আমাদের আশেপাশে যে সার্ক কান্ট্রি, আমাদের যে উন্নত দেশগুলোর কারিকুলাম পর্যালোচনা করা হয়, আমাদের সংবিধান পর্যালোচনা করা হয়, সবকিছু দেখে। আমি একটু মাহমুদুল হাসান সোহাগ আপনার কাছে আমি ম্যাডামের কথা প্রসঙ্গে বলতে চাই, যেমন হচ্ছে যে আমরা যারা আমাদের মতো প্রতিষ্ঠানে যারা পড়াই তাদের আসলে তো ট্রেনিং নাই বা এরকম উনি বলেছেন। সো আমি বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অথবা তারা মাত্র পাশ করেছে। সো আমরা প্রথমে যেটা আমি ক্লিয়ার করতে চাই, আমরা 1 বছর ধরে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে আমাদেরকে রেগুলেশনের আন্ডারে আনা হোক। তাহলে রেগুলেশনের আন্ডার যদি আনে এবং সরকার যখন ক্রাইটেরিয়া সেট করে দিবে
যে ইভেন নিবন্ধন যেমন পরীক্ষা হয়, দরকার হলে আমাদের জন্য এরকম পরীক্ষা সেটেল করুক, আমার টিচার আগে পরীক্ষা দিবে, পরীক্ষায় যদি পাস না করে তাহলে সে টিচিং আসবে না। সরকার তো এখানে সেটা করে নাই। এমপিও ভুক্ত এবং নন এমপিও ভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের কোচিং এর ব্যাপারে এখন না না, আমি বলছি যে যদি সেটা হচ্ছে আমাদের এতদিনের দাবি। আর সেকেন্ডলি হচ্ছে যে আমাদের হাতে তো কোনো ক্ষমতা নাই, আমি কোনো স্টুডেন্টকে তো বাধ্য করতে পারি না। তারপরেও সে তার পকেটের টাকা খরচ করে আমাদের কাছে আসছে, যেটা মিন করে উই আর ক্রিয়েটিং সাম ভ্যালু। আমরা একটা অনলাইন স্কুল চালাই যেটা অন্যরকম পাঠশালা অথবা 10 মিনিট স্কুল, আপনি ওখানে গিয়ে দেখেন এখানে কেউ স্কুল কলেজের টিচার না, তারা ভালো পড়াচ্ছে কি পড়াচ্ছে না, দ্য এভিডেন্স ইজ দেয়ার। স্টুডেন্টরা আরও ডিপার লেভেলে বুঝতে পারছে কি পারছে না, দ্য এভিডেন্স ইজ দেয়ার। কারণ আপনি সবসময় যদি ওইটার সাথে আপনি সংযোগ করেন তাহলে পৃথিবীর যত বড় বড় রাইটার, সাহিত্যিক, বিজ্ঞানী আছে তাদের মেজরিটি তো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাই, মানে ওইভাবে সার্টিফিকেট নাই। শেষ মন্তব্য হচ্ছে যে আমরা যেটা চাই যে এই কোচিং যদি বন্ধ করা হয়, পৃথিবীর 4টা দেশ কোচিং বন্ধ করেছিল, তারপর গিয়ে ওটাকে আবার অ্যালাউ করেছে। ওই 4টা দেশের যদি কেস স্টাডি আমরা দেখি তাহলে বুঝবো যে এই ব্যানিং কি ভয়াবহ বিপর্যয় আনতে যাচ্ছে। কারণ এইটা টোটাল আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, শিক্ষা ব্যয় 3 থেকে 4 গুণ বাড়বে, সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হবে বড় লোকরা, তারা তার বাসায় টিচার রাখবে, মিডল ক্লাস আবার গরিব যে এখন কোচিংয়ে পড়াচ্ছিল সেটা করতে পারবে না। সেই জন্য কমপ্লিট ব্যানিংয়ের দিকে না যে টিচাররা যে এরকম অন্যায়ভাবে স্টুডেন্টদেরকে বাধ্য করেন, আপনি সেটার জন্য খুব রেগুলেশন করেন, সেটার এক্সিকিউশন করেন, বাট এর বাইরে যারা ভ্যালু ক্রিয়েট করছে তাদেরকে একটা নীতিমালার মধ্যে আনেন। এবং আমরা যেহেতু স্কুল কলেজের সাথে যুক্ত না, আপনি টোফেল, আইএলটিএস, জিআরই, জিম্যাট আপনি সব বন্ধ করতে যাচ্ছেন, তাহলে আমার প্রশ্ন ব্রিটিশ কাউন্সিল কি বন্ধ হবে কিনা, তাই না? লীনা পারভীন, মাহমুদুল হাসান সোহাগ যে বিষয়গুলো বলেছেন আপনি কি তার সঙ্গে সম্পূর্ণ একমত? না, আমি সম্পূর্ণ একমত না। আমি প্রথমত চাইবো আমার শিক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতাকে বৃদ্ধি করার জন্য মনোযোগ দিতে হবে। আপা যেটা বললেন যে আমাদের পাঠ্যসূচি আন্তর্জাতিক মানের, আমি এই জায়গায় আপার সাথে খুবই বিনয়ের সাথে একটু দ্বিমত করতে চাই, কারণ আমাদের পাঠ্যক্রমে যথেষ্ট ঝামেলা আছে। আমরা নিজেরা প্রচুর লেখালেখি করেছি, আমাদের পাঠ্যসূচিতে যেই ধরনের বিশেষ চিন্তা ভাবনা কেন্দ্রিক সাজানো হয়েছে এবং নারী ইস্যুতে কিছু অবজেকশনেবল চ্যাপ্টার ঢুকানো আছে এবং নারীর নিরাপত্তা বিষয়ে কিছু প্রিমিটিভ ধ্যান ধারণা ওখানে রাখা আছে। আমার প্রথম দাবি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমাদের পাঠ্যসূচিকে পরীক্ষা নির্ভরতা থেকে বের করে আনতে হবে, যেই পরীক্ষা নির্ভরতার কারণে আমাদের ছাত্ররা এবং অভিভাবকরা উদ্বিগ্ন থাকেন এবং কোচিং সেন্টারের পিছনে দৌড়ান। সুতরাং আমি চাই না কোচিং সেন্টার নির্ভর পড়াশোনা আমাদের সমাজেতে থাকুক, কিন্তু কোচিং সেন্টার বন্ধ করার আগে আমাদেরকে নজর দিতে হবে আমাদের যে শিক্ষা কার্যক্রম আছে মন্ত্রণালয়ের অধীনে শক্ত নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের পাঠ্যসূচিকে আধুনিক করা হোক এবং আমাদের শিক্ষকদেরকে আধুনিক মন মানসিকতা সম্পন্ন ট্রেনিং দেওয়া হোক, প্রশিক্ষণ দেওয়া হোক এবং শিক্ষকদেরকে ছাত্রদের সাইকোলজি বুঝে সেইভাবে যেন আমাদের পুরো জিনিসটাকে ঢেলে সাজাতে হবে। অসংখ্য ধন্যবাদ লীনা পারভীন, মাহমুদুল হাসান সোহাগ এবং সৈয়দা তাহমিনা আক্তার, আপনাদের তিনজনকে। আসলে এত অল্প সময়ে এই যে শিক্ষা ব্যবস্থা এবং কোচিং এবং যে নীতিমালা যে বিষয়গুলো রয়েছে এগুলো আরো বিশদভাবে আলোচনা করা প্রয়োজন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা নিশ্চয়ই অন্য কোনো দিন এই বিষয়ে আরো আলোচনা করব। আমাদের পরবর্তী আয়োজন পলিটিক্স প্লাস নিয়ে আসছেন সহকর্মী প্রভা শামীম। দেখার আমন্ত্রণ রইল।